আয়রার চাহনি নুবার কাছে এতটা মোহনীয় লাগলো যা বলার মতো না। নুবা চলে যেতে চাইলো, তবে আবারও ফিরে আসলো। নিজের উপর রাগ হতে লাগতো। এত মায়া লাগছে কেন? না লাগলেও পারতো। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ারকে কোলে নিয়ে ফিট করাতে লাগলো। না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে। বাচ্চাটার মুখের দিকে তাকালে এত মায়া লাগে, কিছু করার নেই। তবে আয়রা পর্যাপ্ত পরিমাণ মন মতো দুধ পেল না। কারণ আজ নুবা দুপুর থেকে না কিছু খেয়েছে আর না ওষুধ নিয়েছে। তাই হয়তোবা নুবা নিজেকে বেশ শান্ত করলো। মায়ের দিকে তাকিয়ে বলল, চাচির থেকে ওষুধগুলো নিয়ে আসো, খেয়ে নি। রাতে তো কিছু খাসনি। ইচ্ছে হলে কয়টা ভাত নিয়ে এসে গালে তুলে দাও। আরহাম বিছানার অর্ধনগ্ন হয়ে উল্টোভাবে শুয়ে আছে। চোখ দুটো বন্ধ, কিন্তু তার হাত চলছে অনবরত। বিছানা খামছে, মনে হচ্ছে ছিঁড়ে ফেলবে। মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। বাড়িতে এত কেউ কেউ তার ধৈর্য ভেঙে দিচ্ছে। পরপরই নুবার কথাগুলোও শুনেছে সে। অসহ্য লাগছে আরহামের। একটা কথাই তার কানে বাজছে। উফ, অসহ্য লাগছে। এটাকে সামনে থেকে সরাও। বলছি কান্নাকাটি ভালো লাগছে না, বুঝতে পারছো না? বিরক্ত লাগে আমার। সারাদিন কান্না করতে থাকে, ভালো লাগে না আমার। এই কথাটুকু তার কানে বাজছে। তার উপর নুবার বলা বাড়তি কথাগুলো। বিরক্ত লাগছে তার মেয়েকে। আরহামের ইচ্ছে হচ্ছিল নুবাকে ওখানে গেঁথে রেখে মেয়েকে নিয়ে আসতে, কিন্তু সে পারল না। আয়রার কান্না করতে করতে লাল হয়ে যাওয়া মুখ তার সামনে ভেসে উঠল। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকা আয়ারকে নুবার কাছ থেকে চাইলেও সরাতে পারল না। আরহাম উঠে বসল। আয়রা হওয়ার পর থেকে সে কোনো রকম নেশা করেনি, শুধু মেয়ের খেয়াল রাখার জন্য। তার মেয়ে তার সব কিছু। আরহাম এর দাঁতে দাঁত চেপে আছে, কপালের রগ ফুলেছে। 10টার দিকে আমিনা বেগম আয়ারকে রুমে নিয়ে আসলো, সাথে অর্ধ ফিটার দুধ। কারণ নুবা মরে যাবে, তাও এখানে আসবে না বলে দিয়েছে। কিছু সময় আগের কথা। নুবা আয়ারকে নিয়ে শুয়েছিল, এমন সময় আমিনা বেগম ঘুম থেকে উঠেই নুবার রুমে আসেন। জানতে পারেন গত 1 ঘন্টা ধরে আয়রা এখানেই, তাই নাতনিকে নিয়ে আসতে চান। তখনই নুবা বলে ওঠে, ফিটারে করে দুধ নিয়ে যাও চাচি, আমি কিন্তু কোথাও যেতে পারবো না। আমিনা বেগম দাঁড়িয়ে গেলেন, হাম তুলে বললেন, পিটার তো খেতে চায় না। তাহলে যদি রাতে ক্ষুধা লাগে তবে নিয়ে এসো, আমি কারো রুমে যেতে পারবো না। আচ্ছা, পিটারে ভরে দে। আরহাম মনে হয় না এত রাত করে বারবার আসা যাওয়া করবে। আমিনা বেগম মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার ছেলে যে আয়ারকে এই রুমে রাখবে না তা তার জানা। একবার যেহেতু না বলেছে, তার মানে না। নুবার সময় নিয়ে বুকে আঘাতপ্রাপ্ত স্থানে জখম থাকলে অর্ধ ফিডার ভরে দিল। আমিনা বেগম আয়রাকে শোয়াতে শোয়াতে বললেন, খেয়েছিস? না। এখনো খাসনি? আশিকে বললেই তো রুমে ভাত এনে দেয়। তুইও না? আচ্ছা শোনো, নুবা ফিটার দিয়ে দিয়েছে। আয়রার ক্ষুধা লাগলে রাতে খাওয়াই দি। আরহাম একরাশ রাগ নিয়ে বলল, ও যে ফিডের মুখে নিতে চায় না, এটা কি তোমার জানো না? আমিনা বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, নুবা এখানে আসবে না, আর আমি ওকে এখানে আনতে চাইছি না। তোর মেয়ের যদি সমস্যা হয় তবে তুই যে। বাকি কথা বলার আগে আরহাম থামিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, ও আসবে না, ওর বাপ আসবে। আমিনা বেগম কিছুটা রেগে গেলেন আর বললেন, নাটক করবি না, গায়ের জোর কম দেখা। রাত বিরাত ওকে নিয়ে তোর রুমে বসে থাকতে পারবো না। মেয়েকে ওর কাছে রাতটুকু দিলে কি হয়? সব সময় তোর কথাই চলবে নাকি? না, ও তোর মেয়েকে খেয়ে ফেলবে। আরহাম রাগে ক্ষোভে ফুঁসতে শুরু করলো। আমিনা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, আমি আবারও বলছি আরহাম, ও তোর রেজিস্ট্রি করা বউ না যে তুই যা বলবি ওর তা করতে হবে। ও এখানে আসতে চায় না। আমি বুঝি ওর আনকমফোর্টেবল ফিল হয়, হবেই না কেন? একটা মেয়ে মানুষ তো। আয়রার বেশি সমস্যা হলে আমাকে ডাকবি, আমি দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। তাও দয়া করে তোর যাওয়ার দরকার নেই, তুই আমাকে বললেই হবে। আমিনা বেগম ছেলেকে বুঝিয়ে রেখে গেলেন। আজ নুবার চোখ মুখ দেখে আমিনা টের পেয়েছে দুপুরে রুমে আসার পর কিছু হয়েছে। না হলে নুবা কখনোই এরকম কাট কাট গলায় কথা বলে না। নুবা অভিযোগ করার আগে আমিনা বেগম সব সামলে নিতে চান। তখন প্রায় অর্ধরাত। নুবার শরীর শিরশির শিরশির করছে।
অনেকটা শীত লাগছে যেন। তার উপর ঘুমের ভেতরে কেউ পানি ঢালছে। তার উপর পানির কলকল শব্দ শুনতে পাচ্ছে। এবার শীত প্রচণ্ড বাড়ল। পানির কলকল শব্দ বাড়ল। সারাদিন ক্লান্ত না খেয়ে থাকার পর রাতে খেয়ে নুবা এমন ঘুম দিয়েছিল যে তা বলার মতো না। তার ঘুম ভালো না। একবার গভীর ঘুমে গেলে কেউ মেরে ফেললেও মনে হয় না টের পাবে। তবে নুবার গলার সেই ক্ষতস্থানে কেমন করে উঠল। নুবা টিপ টিপ করে তাকালো। আশেপাশের সব কিছু ধোঁয়াশা লাগলো তার কাছে। নুবা এবার উঠার চেষ্টা করে ভালো মতো তাকালো। পরপরই দেখতে পেল আলো ঝকঝক করছে, শরীর শীতল হয়ে আসছে। নুবা আশেপাশে তাকিয়ে অনুভব করলো যে সে অন্য কোথাও অবস্থান করছে। নুবা চোখ ঝাপটালো, পরপরই তার চোখে ভেসে উঠল কারো পৈশাচিক মুখ, যা একদম শান্ত। নুবা ভালো মতো আন্দাজ করে ফাল দিয়ে উঠতে চাইল, তবে পারল না। হাতে পায়ে টান অনুভব করলো। মনে হচ্ছে হাত পায়ে একসাথে করে বেঁধে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝতে নুবা সময় নিল। অতঃপর নিজের অবস্থান বুঝতে পেরে আতঙ্কে উঠল সে। কেউ খুব গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার কলিজের টুকরোকে তোর বিরক্ত লাগে? রাতে বুকের দুধ না খেয়ে মারবি ওকে, হ্যাঁ? নুবার সামনে ভাসমান মুখ দেখে চিৎকার করে উঠল। আপনি আপনি এখানে কি করছেন? আরহাম ঠোঁট হেলিয়ে হাসল। নুবা এবার পাশে পাশে তাকিয়ে হতবাক হয়ে গেল। হাত পা বেঁধে বাথটাবে ফেলে রাখা হয়েছে। পানি গলা পর্যন্ত। আস্তে আস্তে পানির পরিমাণ বাড়ছে। আরহাম হাতে একটা সরু চুড়ি নিয়ে বসে আছে। নুবার জান যেন দেহ থেকে বেরিয়ে যাওয়ার মতো। নুবা ছটফট করে উঠল। আমাকে এখানে আনার মানে কি? জানিস না তুই কি করেছিস? নুবা পানির পরিমাণ বাড়ায় উঠে বসার চেষ্টা করলো, তবে আরহাম হতে দিল না। বাম হাত দিয়ে তাকে পানির ভেতরে চেপে ধরল। নিঃশ্বাস না নিতে পেরে নুবা ছটফট করে উঠল। আরহাম ছেড়ে দিল। নুবা পানি থেকে মাথা বের করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। আরহাম নুবার ছটফটানি দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, জানিস আমার ছোট বাচ্চাটা খুদে এভাবে ছটফট করে। আরহাম উঠে দাঁড়ালো। অর্ধনগ্ন আরহাম ভেজা হাত ট্রাউজারে মুছল। পরপরই হাতের সরু চাকু নড়াতে নড়াতে বলল, জানিস ভেবেছিলাম তোকে টানা 3-4 দিন না খাইয়ে রাখবো, দেখবো তোর কেমন লাগে। খোদার জালে তুই কিভাবে ছটফট করিস। তবে আফসোস, তুই না খেলে আমার মেয়ের আবার সমস্যা হবে, তাই তোকে মাফ করলাম। নুবা ক্লান্ত চোখে আরহামের দিকে তাকালো। তখনই আরহাম হুট করে নুবার কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল, এখনো কানে বেজছে আমার, বিরক্ত লাগে তোর। বলেই আরহাম নুবাকে আর এক চুবানি দিল। এবার অনেকটা সময় চুবিয়ে রাখলো নুবাকে। গলা কাটা মুরগির মতো ছটফট করলো সে। নিঃশ্বাস না নিতে পেরে সে উপরে ওঠার চেষ্টা করলো। আরহাম ছেড়ে দিল। নুবা চুবানি খেয়ে উঠে হাঁপিয়ে গেল। জোরো জোর নিঃশ্বাস ফেলে বলল, কি কি ক্ষতি করেছি আপনার? আমার পিছনে কেন পড়ে আছেন? আমি তো আপনার সাহায্য করছি, কেন করছেন? নোবা যেন কথাও বলতে পারছে না। নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছে। সে কথা শেষ করে কাশতে লাগলো আরহাম। নোবার ভেজা মুখের দিকে তাকিয়ে বলল, কি করিস রে তুই? জানিস আমার এই দুনিয়ায় সব থেকে প্রিয় জিনিসটা কি? সেটা হলো আমার মেয়ে। আর তুই ওর উপরে বিরক্তি প্রকাশ করিস। কি বলেছিলি? রাতে আসতে পারবি না, কেউ দেখলে তোর সম্মানও লাগবে। তো ভাবছি কি, তোর সম্মানই যদি না থাকে? আরহামের কথায় নোবা ফট করে আরহামের দিকে বড় বড় চোখ করে তাকালো। বুকটা কেঁপে উঠল তার। নোবা কিছু সময়ের জন্য মনে হলো এরা দুই ভাই দেখতে শুধু এক নয়, এদের চরিত্র এক। ভাগ্যক্রমে মুখে কাটা দাগ থাকায় চেনা যায় কোনটা কে। নোবার এরপর চাহনি দেখে আরহাম শব্দ করে হেসে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে বলল, ভয় পেয়েছিস নাকি? বাট নিশ্চিন্তে থাক, তোর উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। নোবার রাগে শরীর জ্বলে উঠল। নোবা চেঁচিয়ে বলল, পাগল নাকি আপনি? তখন রাগের মাথায় এসব আমি বলেছিলাম, পরে কি আপনার মেয়েকে কোলে নেয়নি নাকি? আপনার মাথার কি একটা দুটো তার ছিঁড়া আছে, হ্যাঁ? নাকি চরিত্রে সমস্যা আছে? যখন তখন তুলে নিয়ে আসা শুরু করেন। আর আমার হাত পা খুলুন, ভুলে যাবেন না আমার কিছু হলে আপনার মেয়ে না খেয়ে। বাকি কথা বলল না নোবা। থেমে আবারও বলে উঠল, সবার শরীরে এই প্রক্রিয়া কাজ নাও করতে পারে মিস্টার আরহাম শাহরিয়া মির্জা।
আপনার ভাগ্য ভালো আমি পেরেছি। আপনার তো আমাকে সম্মান করা উচিত। উল্টো আপনি আমাকে অর্ধরাতে হাত পা বেঁধে সামান্য কথার জন্য পানিতে চুবাচ্ছেন। জানেন না যে ভালোবাসে সে একটু বকতেও পারে? এত কথা গায়ে লাগলে সমাজে চলবেন কি করে? হঠাৎ করে আরহাম এসে নুবার ঠিক কণ্ঠনালী বরাবর সেই সরু চাকু দিয়ে দক্ষ হাতে কাট লাগালো। নুবার গলা বেয়ে 1-2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল, যা পানিতে যেয়ে মিলে গেল। পানি মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। নুবার মাথা ঘুরে উঠল, মুখটা কিছুটা হা হয়ে গেল। বিড়বিড় করে বলল, আমি মরতে চাই না। নুবা ওখানেই লুটিয়ে পড়ল। পানির ভেতরে যেয়ে তার শরীরটা 2 বার দোলা খেয়ে থেমে গেল। আরহাম সেদিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালের আলো ফুটেছে, আকাশ জুড়ে নরম সোনালি রং ছড়িয়ে পড়েছে। বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ, যেন নতুন দিনের ডাক। গাছের পাতায় শিশির বিন্দু ঝিলমিল করছে হালকা রোদে। দূরে পাখিরা ডানা মেলে ডেকে উঠছে একে একে। আজ গায়েও যেন এক অদ্ভুত হলুদ আভা লেগে আছে, যেন সূর্যেরই ছোঁয়া শরীরে এসে পড়েছে। এই সকালটা নতুন কোনো গল্প শুরু করার মতো শান্ত আর সুন্দর লাগছে। গায়ে হলুদের আমেজও বেশ মেতে উঠেছে। আয়ারা আপন মনে বুকের দুধ আহরণ করছে। আরহাম সামনে চেয়ার টেনে বসে আছে, আর ঘুমন্ত নুবার পাশে আমিনা বেগম। হাজিরা রুম থেকে বের হয়েছে ভোরে, কারণ আজ কাজ বেশি। বাড়িতে হই হুল্লোড়, হলুদ মেহেদি সব কাঁচা বেটে রাখার জন্য ভোরের সবকিছু সংগ্রহ করতে যাওয়া হয়েছে। নুবা আয়রার মুখে চকচক শব্দে শুনে টিপ টিপ করে আশেপাশে তাকালো। পরপরই চোখ খুলে কিছু সময় চেয়ে থাকার পর নুবার রাতের সকল কথা মনে পড়ে গেল। নুবা কোনো দিকে না তাকিয়ে ফাল দিয়ে উঠে বসলো। আমিনা বেগম বিচলিত হয়ে নুবরার ড্রেস ঠিক করে দিল। নুবা 2 হাত গলায় হাতাতে লাগলো। পরপরই ফাল দিয়ে নেমে রুমে লাগানো আয়নার সামনে যেয়ে গলা চেক করলো। অনেকক্ষণ পর গলা হাতিয়ে দেখলো তার কিছু হয়নি। নুবা খুশিতে আত্মহারা হয়ে গেল। দৌড়ে যেয়ে আমিনা বেগম করে শক্ত করে জড়িয়ে ধরলো। গদগদ করে বলল, চাচি, আমি মরিনি, বেঁচে আছি। আমি বেঁচে আছি। ইয়াহু! আমি বেঁচে থাকতে চাই। আমি বেঁচে আছি। নুবা বেঁচে আছে এই নিয়ে মন্ত্র পড়তে লাগলো মনে হয়। পরপরই নুবা আমিনা বেগমকে ছেড়ে তার 2 বাহু চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, জানো চাচি, কালকে আমি অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। দেখি তোমার ছেলে আমার গলা কেটে ফেলেছে। আমি মরে গেছি। বলেই নুবা হাত দিয়ে অ্যাক্টিং করে দেখালো কিভাবে মেরেছিল, হাত পা কিভাবে বেঁধেছিল। অতঃপর ডান হাত সোজা করে গলা কাটার মতো করে দেখালো। পরপরই মুখ দিয়ে জিভ বের করে কিছু সময় ওভাবেই থাকলো। আমিনা বেগম চোখের পলক ফেলে পাশ থেকে ওড়না নুবার গলায় ঝুলিয়ে দিল। নুবা বিড়বিড় করে বলল, জানো, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম সত্যি আমি মরে গিয়েছি। আমার এত কষ্ট হচ্ছিল। আমিনা বেগম জোরপূর্বক হেসে নুবার ওড়না মাথায় দিতে দিতে বলল, স্বপ্ন না সত্যিই ছিল। নুবার হাসি মুখটার সঙ্গে সঙ্গে চুপসে গেল। আমিনা বেগম নুবাকে ইশারা করে ড্রেসের দিকে তাকিয়ে বলল, ভিজে গেছিল, পাল্টে দিয়েছি। নুবা হতভম্ব হয়ে গেল। 2টো ফাল দিয়ে আমিনা বেগম থেমে দূরে সরতেই দেখল আরহাম চেয়ারের উপর পায়ে পা তুলে ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে আছে। নুবা চোখ মুখ কাছলে পড়ে গেল। সে আবারও 2 হাত গলায় রাখলো, তবে কিছুই পেল না। নুবা একবার আরহামের দিকে তো একবার আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, তোমার তুমি তুমি কি বলছো? সত্যি মানে তুমিও কি ছেলের সাথে যুক্ত নাকি? আমাকে মারার চেষ্টা করছো? নুবা অনেক ভয় পেল, আস্তে আস্তে পিছাতে লাগলো। তার কাছে মনে হচ্ছে এরা 2টো মিলে তাকে বগার পড়া পাঠানোর চেষ্টা করেছিল। আমিনা বেগম নুবাকে হাত টেনে এনে বিছানায় বসালেন। নুবা বড় বড় চোখ করে আমিনা বেগমের দিকে তাকিয়ে রইল। আমিনা বেগম আয়রাকে নুবার কোলে দিতে দিতে বলল, বস, সকালের নাস্তা আর ওষুধ নিয়ে আসি। বলেই আমিনা বেগম চলে গেল। নুবার আর চোখে এক পলক আরহামের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। আবারও 1 হাত গলায় রাখল। এখনো তার মাথায় কিছু ঢুকছে না। আরহাম উঠে দাঁড়িয়ে পরনের শার্ট ঝাড়া দিল। নুবা চমকে উঠল। আরহাম নুবার দিকে এগিয়ে আসলো। নুবা চোখ বড় বড় করে তাকিয়ে রইল।
আরহাম এসেই নুবার দিকে ঝুঁকে গেল। নুবা ভয়ে পিছিয়ে গেল। আরহাম নুবার চুলের খোপা আলতো করে ধরে নিজের মুখ বরাবর নিয়ে আসলো। নুবা ভয়ে কি করবে বুঝে উঠতে পারল না। আরহাম আস্তে করে নুবার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, এবারের মতো ছেড়ে দিয়েছে। নেক্সট টাইম চেঁচিয়ে কথা বললে, বাবার মেয়ের প্রতি কোনো রকম অনীহা করলে, পরের দিনে সূর্য দেখার মতো কপাল আর হবে না মিস নুবাইরা রহমান। বলেই আরহাম নুবাকে ছেড়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, নেন, কাল থেকে আরে কিছু মুখে নেয় না। একটু তার খেয়াল রাখেন যাতে কান্না না করে। বলে আরহাম সোজা হাঁটা দিল। নুবা আরহামের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তখনই খেয়াল করলো আরহামের এক হাতে ব্যান্ডেজ। তবে নুবা খেয়াল করলো না তার মাথা ঘুরছে। এটা ভেবে যে রাতের সব ঘটনা সত্য ছিল। নুবার চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। আমিনা বেগম নুবাকে গালে ভাত তুলে দিচ্ছে। আয়রা বুকের দুধ টানছে। তবে বেচারি এতটাই ভয় পেয়েছে যে খেতে খেতে কাঁদছে। আমিনা বেগম এই দেখে বলল, তাড়াতাড়ি খা, কাজ আছে আমার। নোবা বাম হাত দিয়ে চোখের পানি মুছে বলল, তুমি সব জানতে? তোমার ছেলে যে আমাকে মারতে চাইছিল। আগে খা, পরে বলবো। না, আগে বলো। আমার কিছুই মাথায় ঢুকছে না। তোমার ছেলের কি মাথার তার ছিঁড়া? যখন অজ্ঞান হয়ে গেছিলি তখন অর্ধরাতে আমাকে ডেকে তারপর। নোবা হতভম্ব হয়ে বলল, কি? তুমি সব জানো? তোমার ছেলেকে কিছু বলবে না তুমি? আগে আমার কথাটা শোন। নোবা মাথা ঝুঁকালো। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আগে থেকে কিছুই জানতাম না। যখন তুই অজ্ঞান হয়ে গেছিলি তখন আমাকে যে ডেকে আনলো। আমি তো প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। আরহাম মাথা চুলকে নাক ঘষে বলল, আমার রুমে চলো, নোবা সেন্স হারিয়ে ফেলেছে। অর্ধরাতে ছেলের মুখে এমন কথা শুনে আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে বলল, কি এ অর্ধরাতে ও তোর রুমে কি করছে আর জ্ঞান হারালো কি করে? আরহাম ক্লান্ত চোখে মায়ের দিকে তাকালো। আরহামের চোখ দেখে আমিনা বেগম ঠাস ঠাস করে ছেলের গালে দুটো চড় মারল। রুমের দরজা চাপিয়ে দিল যাতে হারুন মির্জা টের না পায়। আমিনা বেগম ছেলেকে মেরে রাগী কণ্ঠে বলল, এই জানোয়ার, নেশা করেছিস? আরহাম বাচ্চাদের মতো মাথা ঝুঁকালো। আমিনা বেগম কি করবে বুঝে উঠতে পারল না। পরপরই ছেলের সাথে আরো দুটো থাপ্পড় মেরে বলল, নোবার সাথে কি করেছিস? হ্যাঁ, সত্যি সত্যি বল। আরহাম রুমের দিকে যেতে যেতে বলল, যা হাত পা বেঁধে পানিতে ফেলে রেখেছে। আমিনা বেগমের মাথা ঘুরে উঠল। নেশার ঘরে উল্টাপাল্টা কিছু যদি করে ফেলে সে নিজেকে কি করে মাফ করবে। আরহামের আগে আমিনা বেগম দৌড়ে রুমে গেল। রুমে নুবাকে না পেয়ে আরহাম রুমে আসতেই বিচলিত হয়ে বলল, নোবা কই? ওয়াশরুমে। আমিনা বেগম ছুটে ওয়াশরুমে গেলেন। যে দেখলেন নুবার নরম দেহটা পানি পানি হয়ে ফ্লোরে পড়ে আছে, হাত পা বাঁধা। আমিনা মুখ হাত চেপে ধরল। পাশ থেকে গোসলের মগ উঠিয়ে ছেলের উন্মুক্ত পিঠে দুটো বাড়ি দিয়ে বললেন, কিছু করেছিস ওর সাথে? হ্যাঁ। আরহাম ঘুম ঘুম কণ্ঠে বলল, উফ, আগে তো বলেছে ওর উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি বোঝো না নাকি? জানোয়ারের বাচ্চা, তাহলে এই অবস্থা কেন? পরপরই রেগে বলে উঠল, আমার মেয়েকে নিয়ে উল্টাপাল্টা বলছে, তাই এই অবস্থা। অতঃপর আরহাম নুবা তার মেয়েকে বিরক্তিকর বলেছে এইসব সকল কথা খুলে বলল। আমিনা বেগম নিজের চুল টেনে ধরলেন, হিসফিস করে বললেন, কখন নিয়ে আসছিস ওকে? 1:30টার দিকে। কেউ দেখেনি তো? ওর মা কোথায় ছিল? ঘুমিয়েছিল, দরজা ভ্যাট খেয়ে শুয়েছিল, তাই সুযোগ পেয়েছি, ছেড়ে দেবো নাকি? আমিনা বেগম ইচ্ছে হলো ছেলেকে আরো দুটো দিতে, তবে দিয়ে লাভ না, বরং উল্টো রিয়াকশন করবে। সামান্য কথার জন্য মেয়েকে এভাবে বেঁধে পানিতে চুবাবি? আয় আল্লাহ, জ্ঞান বুদ্ধি মাথায় আছে নাকি? ইচ্ছে করে এমন করছিস? আল্লাহ, আমাকে উঠিয়ে নাও, আর সহ্য হচ্ছে না। বাড়ির আসার পরে একটা রাতও আমাকে শান্তিতে ঘুমাতে দেয়নি। আল্লাহ। আরহাম বিড়বিড় করে বলল, ওকে উঠাও, নাহলে সত্যি পরে পরে চলে যাবে, ভয় পেয়েছে। আমিনা বেগম ছেলের দিকে তেড়ে এসে বলল, শয়তান পোলা, ভয় পাবে না? অর্ধরাতে এনে এভাবে ভয় দেখালে ভয় পাবে না? আরহাম একরাশ বিরক্তি নিয়ে বিছানায় যেয়ে শুয়ে পড়ল। নেশা করায় প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। আমিনা বেগম কি করবে বুঝে উঠতে পারল না। তাড়াতাড়ি নুবার হাত পা খুলে দিল।
নাকের কাছে হাত নিয়ে দেখলো নিঃশ্বাস চলছে। দৌড়ে যেয়ে নিজের রুম থেকে একটা থ্রি পিস নিয়ে আসলো। নুবার গায়ে দুমক পানি ঢেলে ড্রেস চেঞ্জ করে দিল। পরপরই আরহামকে ডাক দিল। তবে আরহাম শুয়ে আছে। আমিনা বেগম নুবাকে টেনে ওয়াশরুম থেকে বের করতে করতে বলল, শুয়োরের বাচ্চা, গোবর খেয়ে কেলিয়ে পড়েছে। উঠবি নাকি? আমি ওকে একা পারি? আরহাম মুখ দিয়ে চ উচ্চারণ করে উঠে বসল। মায়ের কাছে এগিয়ে গেল। নুবাকে বাচ্চাদের মতো কোলে করে বিছানায় শোয়ালো। আমিনা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, হেয়ার ড্রাই নিয়ে আয়, তাড়াতাড়ি চুল শুকাতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। আমিনা বেগম নুবার চুল শুকাতে লাগলো। এদিকে আয়রা ২-৩ বার মুতু করার ফলে তার ক্ষুধা লেগে গেল। সে খুঁতখুত করে উঠল। আমিনা বেগম নুবাকে কাঁধ করে আয়রাকে বুকের দুধ দিল। এদিকে আরহাম অনেক আগেই উল্টো হয়ে শুয়ে পড়েছে। আমিনা বেগম কপাল চাপড়ালো। মা হয়ে ছেলের এরকম অপরাধের অংশ হচ্ছে, সি সি সি। অতঃপর ৩০ ঘন্টার ভেতরে আয়রা আবারও ঘুমিয়ে পড়ল। আমিনা বেগম নুবাকে টেনে উঠাতে উঠাতে বলল, আরহাম, উঠবি না তুই? ওকে রুমে রেখে আসতে সাহায্য কর আরহাম। আরহাম নড়ে চড়ে উঠল। আমিনা বেগমের ইচ্ছে করলো আরহামকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিতে। আরহাম উঠে বসল। নুবাকে এক হাত দিয়ে কাঁধে তুলে হাঁটা দিল। এদিকে আমিনা বেগমের ভয়ই করছে, ছেলে তার নেশাগ্রস্ত, যদি নোবাকে নিয়ে উল্টে পড়ে গেল। তবে এমন কিছুই হলো না। শেষ পর্যন্ত ২ মা পোলা সফলভাবে নোবাকে রুমে রেখে আসতে পড়ল। নুবাদের রুম থেকে বের হয়ে আমিনা বেগম পা থেকে স্লিপার খুলে আরহামকে দুঘা দিয়ে বলল, নেশা করেছিস কোন সাহসে? বাচ্চাটার কথাও ভাবলি না? নেশা করেছিস কেন? রুমে চল। কোথায় কোথায় এই গোবর ভরে রেখেছিস দেখাবি। আমিনা বেগমের মাঝে মাঝে লজ্জা হয় ৩০-৩২ বছরের ছেলের গায়ে হাত তুলতে। তবে কি আর করবে, অমানুষ হয়ে গেছে। আমিনা বেগম ছেলেকে টেনে রুমে নিয়ে গেল। আরহাম মায়ের কথা বাচ্চাদের মতো পালন করলো। যা যা সে সাথে করে এনেছিল সব মায়ের হাতে ধরিয়ে দিল। আমিনা বেগম এইসব দেখে হতভম্ব হয়ে গেল। আরহাম বিছানায় যেতে যেতে বলল, মাথা যন্ত্রণা করলে একটু দিও মম, নাহলে বাঁচবো না। আমিনা বেগম জুতা খুলে ছেলের দিকে ছুড়ে মেরে বলল। আগে ঘুমা তুই। নুবার টিপ টিপ করে আমিনা বেগমের দিকে তাকিয়ে আঙুল নাড়িয়ে বলল, ওহ নো, দুজন মিলি তো। আল্লাহ, সবই ঠিক আছে, কিন্তু আমি স্পষ্ট রক্ত দেখেছিলাম আমার গলা থেকে পড়ছে। ওটার কি? হ্যাঁ, মিথ্যা বলছো না তো? আমিনা নুবার কান টেনে বলল, তোর চেঁচানিতে হয়তোবা প্রচন্ড রাগ হয়েছিল ওর, যে চেপে রাখতে না পেরে নিজের হাতের তালু কেটেছিল, আর ওই রক্ত চাকু দিয়েই তোর গলায় ছুঁয়েছিল। তুই এতটাই ভয় পেয়েছিলি যে ভেবেছিলি তোর গলা কেটে গেছে। তারপর কি হয়েছিল জানিসই তো। নুবা এক হাত দিয়ে নিজের গলা ধরে বলল, তুমি এমনভাবে বলছো যেন এটা কোনো সামান্য ব্যাপার। তোমার ছেলে আমাকে মারার চেষ্টা করেছিল চাচি। বোঝার চেষ্টা করো, তুমি বিষয়টাকে এতটা স্বাভাবিক নিতে পারো না। তুমিও ওনার সাথে সায় দিয়েছো। আল্লাহ, কেন কেন কেন? আমিনা বেগম হুট করে কেঁদে উঠলেন। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। বিড়বিড় করে বললেন, আরহাম আমার অনেক সাধনার, জানিস, ওর মতো আমি আমার ছোট 2 সন্তানের আগলে রাখতে পারিনি। ওকে আমি যতটুকু ভালোবাসি তা হিসাব দেওয়া যাবে না। নুবা আমিনা বেগমের কান্না দেখে কাতর কণ্ঠে বলল, উনি এমন কেন চাচি? আমাকে কি বলা যাবে প্লিজ? সামান্য কথায় এমন কেন করে? নুবা মনে মনে ভাবল, চরিত্রদের আরাফের মানা হয়, হতেই পারে, তবে আরামের এই অবস্থা কেন? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। একদিন সময় করে বলবো। নুবা আহত হয়ে বলল, না, এক্ষুনি প্লিজ বলো না চাচি। আমি জেনে আমার সুবিধা হবে ওনার থেকে বেঁচে থাকার। না হলে কোন সময় আবার উঠিয়ে নিয়ে মেরে দেয়, বলো না। আমিনা বেগম মৃদু হেসে বলল, মির্জা বাড়িতে যেন কারো নজর পড়েছে। আমিনা বেগম একদমই হতাশ। বিয়ের পরে স্বামীর চাকরির খাতিরে শহরে এসেছে। বাবার কাছ থেকে, শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে স্বামীকে নিজ ব্যবসায় দাঁড় করিয়েছে। তবু উন্নতি দেখা নেই। এদিকে বিয়ের এত বছর পরও কোনো সমস্যা না থাকলেও আমিনার সন্তান সম্ভবা হতে পারছে না। এই নিয়ে আর এক টেনশন। ডক্টর দেখিয়েছে, বলেছে আল্লাহ চাইলেই হবে, কিন্তু নেক বছর পার হলেও বাচ্চা পেটে আসলেও টিকছে না।
আমিনা বেগম এমন অবস্থায় ভেঙে পড়লেও হারুন মির্জা কোনো মতে সামলে নিয়েছেন ব্যাপারটা। আমিনা বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, যখন এত চেষ্টার পরেও বাচ্চা হচ্ছিল না, তখন অনেক কষ্টের পর আরহাম আমার পেটে রয়ে যায়। ভয়ে ছিলাম এই সন্তানটাও না পৃথিবীতে আসার আগেই ঝরে যায়। সেই ভয়ে শাশুড়িকে ডাকলাম। আরহাম পেটে আসার পর থেকে কোনো কাজে হাত দিতাম না, সবসময় ডক্টরের কথা মতো চলতাম। তবু বিপদ যেন আমার পিছিয়ে ছাড়ছিল না। তখন আমার দিন মাস ভারী পেট, প্রচণ্ড খুশি ছিলাম শেষ পর্যন্ত আমিও মা হব। কিন্তু সেই সুখ টিকল কই। একদিন অনাকাঙ্ক্ষিতভাবে ফ্লোরে পড়ে ব্লিডিং শুরু হয়। ভেবেছিলাম সব শেষ, কিন্তু আমার আরহাম কিভাবে জানি বেঁচে গেল। 2 মাস আগে বাচ্চা হওয়ার কারণে ডক্টর বলল আরহামের তখন হার্ট ভালো মতো তৈরি হয়নি। ছেলেটাকে তুলোর ভিতরে রেখে আমার থেকে দূরে নিয়ে যাওয়া হলো। এতটুকু বলে আমিনা বেগম থামলেন, অনেক আবেগময়ী হয়ে পড়লেন। নুবা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগলো। আমিনা বেগম চোখের পানি মুছে বললেন, এভাবে 3 থেকে 4 মাস লাখ লাখ টাকা তোর চাচা ঋণ নিল। আমাদের অবস্থা ততটা ভালো ছিল না, তবে আমাদের আত্মীয়দের ভিতরে কেউ গরিব ছিল না। কেউ 2 টাকা দিয়ে সাহায্যই করলো না। এরপর আরহাম সুস্থ হলো। আমার কলিজাটাকে প্রথমবার কোলে নিলাম। আমি কখনো ওকে হসপিটালে দেখতে যাইনি। জানিস না তো নুবা, আমি ছোট্ট ছেলেটা 2 হাত পা এমন কোনো জায়গায় বাকি রাখি ক্যানোলা ঢুকাতে। ঝাঁঝরা করে ফেলেছিল আমার মানিকের দেহটা। আরহাম হওয়ার পর থেকে তোর চাচার উন্নতি শুরু হয়। যেই ব্যবসা প্রায় ডুবে যাচ্ছিল তা চোখের পলকে আকাশ ছুঁয়ে ফেলে। 4 বছরের মধ্যে তোর চাচার ছোট্ট কোম্পানি 1 নাম্বার পজিশনে চলে আসে। এরপর থেকে উনি নিজের কোম্পানিকে বড় করতে লেগে যান। হঠাৎ এরকম উন্নতি দেখে আত্মীয় স্বজনদেরই নজর পড়ে। তোর চাচা কোনো সময় অন্যায়ভাবে কোনো কিছু করেনি, তাই তার পথে বাধাও আসতে থাকে বেশি। কিছু কিছু শকুনের নজর আমার ছেলের উপর পড়ে যায়। রাস্তায় নিয়ে নামা মুশকিল ছিল। জানোয়ারগুলো আমার ছেলেকে মারার জন্য উঠে পড়ে লাগতো। এই পর্যন্ত আসতেই নুবা আমিনা বেগমকে থামিয়ে দিয়ে বলল, সব ঠিক আছে, কিন্তু ওনাকে মেরে ওই শয়তানের কি লাভ হতো? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আরহাম তোর চাচার জান ছিল। আরহামের শরীরে তোর চাচা একটা আঘাত হানতে দেয়নি। এই ভালোবাসার কাল হয়ে দাঁড়ালো। জানোয়ারগুলা ওনার মনোবল ভাঙার জন্য আমার ছেলের পেছনে উঠে পড়ে লাগলো। ভেবেছিল আরহামকে মেরে ফেললে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তোর চাচা থেমে যাবে। এর ভিতরে ওরা সব হাতিয়ে নিবে। তার উপরে আরহামের নামে সকল কিছু ছিল। কিন্তু সমস্যা ছিল আরহামের 20 বছর হওয়ার আগে এই সব কিছুই কোনো কিছুতে কেউ হাত দিতে পারবে না। তবে আরহামের কিছু হয়ে গেলে এগুলো তার বাবার নামে আসবে। তাই সবাই চাইছিল আরহামকে মেরে তারপর তোর চাচার নামে সব হলে হাতিয়ে নিতে। এভাবে আস্তে আস্তে দিন যেতে থাকে। তোর চাচা অনেক ভীতু হয়ে যায় ছেলেকে নিয়ে। এরপর থেকে আরহামের বাহিরের দুনিয়া থেকে আলাদা করে দেওয়া হয়। 4 বছর থেকে ওকে বাড়িতেই পড়ানো হয়। স্কুলে পাঠালে সাথে তোর চাচা যেয়ে বসে থাকতো। বডিগার্ডরা থাকলেও সেও বসে থাকতো। এরপর বাড়ির দারোয়ান থেকে শুরু করে বডিগার্ড সবাইকে ওই অমানুষগুলা টাকার লোভ দেখিয়ে কিনে নিল। আমিনা বেগম থামলেন। অতঃপর আরহামের পুরোপুরি বাড়ির বাইরে যাওয়া বন্ধ হলো। আরহাম নিজেও এইসবে ভীত হয়ে পড়েছিল। ওর বাইরে ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে চলে ফেরার শখ ছিল, তবে এই সব কিছুই পেত না সে। বাইরে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করত। হারুন মির্জা না পেরে সবসময় ছেলেকে মিথ্যা বলতেন, এখন নিয়ে যাবে, বিকালে নিয়ে যাবে, তবে সেই পরিস্থিতি ছিল না। হারুন মির্জা নিজেও সেফ ছিল না, তবে নুবার বাবা অনেক ইমানদার ছিল। উনাকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছিল, তবে উনি নিজেকে বেচেননি, বরং নিজের মালিকের পাশে থেকেছেন। আরহাম ছোটবেলা থেকে ধোঁকার আর মিথ্যার উপরে বসবাস করতে থাকে। তার বাবা তাকে সকালে বলতো বিকালে বাইরে নিয়ে যাবে, বিকালে বলতো রাতে, এমনকি তাকে বাড়ির বাগানে পর্যন্ত আসতে দিত না। হারুন মির্জার ছেলেকে হারানোর ভয় আর ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসা যেন আরহামের উপরে বোঝা হয়ে উঠতে থাকে। 4 দেওয়ালের মাঝে থাকতে থাকতে আর বাবার কাছ থেকে মিথ্যা শুনতে শুনতে আরহামের হারুন মির্জার প্রতি রাগ তৈরি হতে থাকে। কয়েক বছর যখন পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার মতো হয়, তখন আরহামকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। তবে একাকী থাকতে থাকতে ক্লাস 4-এ পড়ুয়া বাচ্চা, সবার সাথে মানিয়ে নিতে হিমশিম খায়। স্কুলে মানিয়ে নিতে পারছিল না সে।
আর না ছিল পরিস্থিতি ঠিক। স্কুলে ভর্তি করানোর কিছুদিন পরেই আরহামকে গুরুত্বভাবে আহত অবস্থায় পাওয়া যায়। মরতে মরতে বেঁচে যায় আরহাম। হারুন মির্জা ছেলেকে নিয়ে বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। এদিক দিয়ে আরহামের মানসিক অবস্থাও ভালো ছিল না। তাই তাকে সে সেফ রাখার জন্য আর সুস্থ করার জন্য নেপালের ছোট একটা এলাকায় গোপনভাবে রেখে আসা হয়। ওখানে ভালো একটা আশ্রম ছিল। আরহামের সেফটির পুরো দায়িত্ব নেবে। বাবা হয়ে ছেলেকে শত্রুদের হাত থেকে বাঁচাতে না পেরে হারুন মির্জা ভীষণ ভেঙে পড়েন। ছোট্ট আরহাম আশ্রমে যাবে না দেখে বাবার পায়ে ধরে কান্না করে। তবু হারুন মির্জা বাধ্য ছিল। সেদিন আহরামকে বুকে জড়িয়ে আমিনা বেগম অনেক কেঁদেছিল। আশ্রমে রেখে আসায় আরহাম মনে মনে বাবাকে ঘৃণা করতে থাকে। কারণ তার বাবা কি করে পারলো তাকে এখানে কথা ফেলে যেতে। সে তো আর জানতো না এগুলো সব তার ভালোর জন্য করা হচ্ছে। তবে আরহাম আশ্রমেও রক্ষা পেল না। 1.5 বছর পর আরহামকে আবার ফিরিয়ে আনতে হলো। ওখানে থেকে ভালো হওয়ার বদলে আরহাম আরো বেয়াদবে পরিণত হলো। আরহামের বাবা পুলিশের থেকেও কোনো সাহায্য পাচ্ছিলেন না, কারণ এই ষড়যন্ত্রে সরকারের লোক মিশেছিল। হারুন মির্জা যেহেতু অসৎ কাজ ব্যতীত এই পর্যন্ত এসেছিল, তাই এই কোম্পানি দ্বারা সরকারেরও বেশ লস হতে শুরু করে। সেই জন্য তারাও হাত মিলায় শত্রুদের সাথে। পরিস্থিতি যখন একটু নিয়ন্ত্রণে, তখন আরহামকে ক্লাস 8-এ ভর্তি করা হয়। কারণ হারুন মির্জা বিশ্বাসযোগ্য একজন উকিল আর কিছু মানুষ পেয়েছিল যারা এই অমানুষদের থেকে বাঁচাতে সাহায্য করেছিল। হারুন মির্জার অ্যাক্সিডেন্টের পরে, মানে নুবার বাবা যখন মারা যাওয়ার পরে, কোর্টের মাধ্যমে এই সকল অপরাধীকে সকল প্রমাণ জোগাড় করে কাউকে হত্যার চেষ্টায় ফাঁসি, কাউকে জেল, আবার কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে জীবনের শান্তি নেমে আসে হারুন মির্জার। তবে শান্তি মিলেও মিলে না তার। আরহাম খারাপভাবে বিগড়ে যায়। মিথ্যা, ধোঁকা, অন্যায়, এমনকি আত্মীয় স্বজনদের সহ্য করতে পারতো না। আরহাম নিজে চোখে দেখেছিল তার ছোট চাচু তাকে মারার চেষ্টা করছে, তাকে আঘাত করছে। অবশ্য বর্তমানে তার ছোট চাচু বেঁচে নেই। হারুন মির্জার থেকে আরহামের দূরত্ব তৈরি হয়। নিজ বাবাকে সহ্যই করতে পারতো না আরহাম। তার মতে তার বাবা তাকে ভালোবাসে না, ভালোবাসলে তাকে একা ছেড়ে আসতে পারতো না। আরহাম জেদি, রাগী, মুখে মুখে তর্ক করা, নিজ মতো চলতে থাকা, বিগড়ে যায় বরাবর। হারুন মির্জা বিগড়ে যাওয়া ছেলেকে ঠিক করতে যেয়ে আরো বিগড়ে দেন। ছেলের রাগ জেদ কমাতে যেয়ে না পেরে তার সোনার টুকরো ছেলের গায়ে হাত তোলেন। প্রথম মারার কারণ ছিল আরহাম তার টিচারের মাথা ফাটিয়ে ফেলেছিল। আর মাথা ফাটানোর কারণ ছিল তার টিচার দুর্নীতি করে তাকে 8 নাম্বার কমিয়ে দিয়ে তাকে প্রথম পজিশনের জায়গায় 4th পজিশনে দিয়েছে। এরপর থেকে বাড়িতে গোল শুরু হয়। প্রতিদিন বাড়িতে একটার পর একটা বিচার আসতে শুরু করে। হারুন মির্জার ছেলে এই করেছে, এই করেছে, মিথ্যা বলায় কারো মাথা ফাটিয়েছে, মাকে নিয়ে গালমন্দ করায় কারো গলা টিপে ধরেছে, কারো কত কি। আর আরহামের মুখের কাটা দাগ হলো সেই দাগ যখন তার চাচু তাকে আঘাত করেছিল। এটা যেন আরো শত্রু হয়ে দাঁড়ায় তার জন্য। যখনই আয়না দেখতো তখনই রাগে ফেটে উঠত। এই কারণে তার রুম থেকে আয়না সরিয়ে দেওয়া হয়। সারাদিন কাজ থেকে এসে ছেলের নামে মানুষের মুখে, ফোনে এত বিচার শুনে হারুন মির্জা না পেরে ছেলেকে শুধরানোর জন্য মারতো, না খাইয়েও রাখতো, ঘরে বন্দি করে রাখতো। সেই সময়টা আমিনা মির্জা কান্নাকাটি করে ছেলেকে বাঁচাতেন। লুকিয়ে লুকিয়ে ছেলেকে খাবার দিতেন। আরহামকে আটকে রাখলে বাইরে থেকে দরজা খুলে দিতেন। আমিনা বেগম হারুন মির্জাকে ভয় পেত, কারণ তার হাত ভালো ছিল না। সেও কয়েকটা মার খেয়েছে। এভাবে দিন যায়। তবে আরহাম ভালো হওয়ার বদলে আরো বিগড়ে যায়। ক্লাস 10-এ ওঠার পর আরহাম একবার একটা মেয়েকে উল্টো ঝুলিয়ে পুকুরে ডুবিয়েছিল। কারণ ছিল মেয়েটা তাকে প্রপোজ করেছিল, কিন্তু আরহাম উত্তর না দেওয়ায় আবার অন্য ছেলের পিছনে ঘুরছিল। আরহামের রাগে শরীর ফেটে গেছিল সেদিন। মেয়েটাকে তার ধোঁকাবাজ মনে হলো। সেই রাগ থেকে এটা করেছিল। তার কথা, আমাকে প্রপোজ করেছিস, 2 দিন না যেতে অন্য ছেলের পিছনে ঘুরিস, তার মানে তুই আমাকে মিথ্যা বলেছিলি। ওই ঘটনার পর হারুন মির্জা ক্ষিপ্ত হয়ে এই শিয়ানা ছেলেকে অনেক মারধর করেন। টানা 3 দিন কোনো খাবার ব্যতীত আটকে রেখে দেন। এই সময়টা আমিনা বেগমই ছেলেকে আগলে নিয়েছিলেন। তখন আবার ছিল আরাফ আরহামের হাতে। আরাফ প্রচণ্ড মার খেয়েছে। কারণটা হলো
আরাফ আরহামের রেখে অন্য কারোর সাথে খেললেই আরাহাম আরাফকে ধরে কেলানি দিত। আরহামের কথা ছিল, তুই আমার ভাই, আমার সাথে খেলবি, অন্য কারোর সাথে কেন? যখন ওল্ড টেনে পড়ে তখন তার খালাতো ভাই রিহানকে চাকু দিয়ে 2 কোপ বসিয়েছিল আরহাম। কারণ একটাই ছিল, তাকে ধোকা দিয়ে তার পিঠ পিছে অন্য কাউকে বেস্ট ফ্রেন্ড বানানো। টানা 2 বছর রিহান তার বেস্ট ফ্রেন্ড ছিল, সে কেন তাকে ধোকা দিবে? এই কোপ খেয়ে বেচারা রিহান কোনো মতে বেঁচে গেছিল। তার একই বয়সের হওয়া, একই স্কুলে পড়তো। এরপর এরকম অনেক কাহিনী ঘটার পর হারুন মির্জা শেষ সিদ্ধান্ত নিয়ে ছেলেকে সমাজ থেকে একদম আলাদা করে দেন। তাকে বিদেশে পাঠিয়ে দেন, সাথে একজন কর্মচারী, যে কিনা শুধু খেয়াল রাখবে আরহাম যাতে কারোর সাথে না মেশে। বাকি পড়ালেখা তার ওখানেই শেষ হয়। আরহাম যখন বিদেশে গেছে তখন আর সে অনেক ছোট, ধরতে গেলে আয়রার মতো। এরপর আর কোনোদিনও আরহাম দেশে ফেরেনি। ফোনে মায়ের সাথে প্রায় কথা হতো, কারণ তার মাই একমাত্র মানুষ যে তাকে আশ্রমে যাওয়ার থেকে আটকাতে চেয়েছিল, যে তাকে আগলে নিয়েছিল, তার জন্য কেঁদেছিল। আফসোস, আরহাম যদি তার বাবার বাধ্যতা বুঝতো, সে যদি জানতো তার বাবা তাকে মেরে নিজে বাচ্চাদের মতো কেঁদেছে, যদি সে জানতো তার বাবা তাকে কতটুকু ভালোবাসে। শুধু পুরুষ মানুষ দেখে আমিনা বেগমের মতো প্রকাশ্যে কাঁদতে পারেনি হারুন মির্জা। এই সব কারণেই আরহামের মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। বাবার চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে পড়ে সে। বেশি চিল্লাচিল্লি হলে তার মাথা ব্যথা হয়। চিৎকার চেঁচামেচি পছন্দ করে না সে। সে 3টে জিনিসকে প্রচণ্ড ঘৃণা করে: মিথ্যা, ধোঁকা, অন্যায়, আত্মীয় স্বজন, সমাজ আর চিল্লাচিল্লি। সামান্য কথা তাকে গভীরভাবে আঘাত দেয়। যতক্ষণ পর্যন্ত সেই কথা বা কাজের উসুল না তুলে ততক্ষণ পর্যন্ত আরহাম রাগ দমন করতে পারে না। নিজের মেয়ের প্রতি সে এই জন্যই এত সৎ হয়, কারণ সে যেই সব সহ্য করেছে সে চায় না তার মেয়ে করুক। সে চায় না তার মেয়ের দিকে কেউ আঙুল তুলুক, কেউ গরম চোখে তাকাক, ধমক দিক। সে তার মেয়েকে তার মতো কোনো পরিবেশ দিতে চায় না। সে চায় তার মেয়ে স্বাধীনভাবে বড় হোক। রাগ জেদের ঠেলায় কেউ কিছু বললে খুন করতেও দুবার ভাববে না সে। স্কুল জীবনে আরহামের হাতে স্কুলের টিচার থেকে শুরু করে অনেকেই চাকুর কোপ খেয়েছে। তার রাগ তখনই ঠান্ডা হতো যখন সে অন্যায় করা, মিথ্যা বলা, ধোঁকা দেওয়া সেই মানুষটার গরম উত্তপ্ত রক্ত দেখত। সে যেন প্রশান্তি পায়। কিন্তু এইসবের ভেতরে সে এটাই ভুলে যায়, সামান্য কারণে সে নিজেই অন্যায় করছে। নুবা ওষুধগুলো খেয়ে নিল। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হয়েছে এবার শান্তি? নুবা পানি গিলে উত্তেজিত কণ্ঠে বলল। কোপ কি ভাই? কোপ দেয় মানে? আমিনা বেগম প্লেটে হাত ধুয়ে বললেন, খুন করার চেষ্টা করে বুঝিস না? মাংসর রদ জাগায় যাদের রক্ত বেশি হয়। নুবা হতভম্ব হয়ে গেল। আমিনা বেগমের দিকে বড় বড় চোখ করে চেয়ে বলল। যেমন? আমিনা বেগম নুবাকে ভয় দেখিয়ে বলল, বুক, গলা, হাতের পেশি, পায়ের রান, বুঝলি ভিতর ডিম। নুবার কাশি উঠে গেল। চোখ টিপ টিপ করে বলল, আশ্চর্য, তুমি এইসব এত গর্ব করে বলছো কেন? তোমার ছেলে একটা সাইকো, বুঝতে পারছো না? হ্যাঁ জানি তো, তাই তোকে সাবধান করছি। কিছু বলার আগে ভেবেচিন্তে বলবি। চিকিৎসা করানো কেন ওনার? হ্যাঁ, যদি খুনটুন করে দেয়? আমিনা বেগম নুবার ভীতু মুখ দেখে আরো ভয় দেখিয়ে বলল, প্রথমত, এই চিকিৎসার জন্য ওষুধ নেই। আর দ্বিতীয়ত, একটা গোপন কথা বলি তোকে, আজ পর্যন্ত আরহাম 10 থেকে 12টা খুন করেছে, বুঝলি? নুবার চোখ যেন এবার ভিতর থেকে বের হয়ে আসবে এমন অবস্থা। নুবা নিজের গলায় হাত চেপে বলল, কি কি কি? খুন 10-12টা? আমিনা বেগম হেসে ফেললেন। ভাতের প্লেট হাতে উঠিয়ে বললেন, এমন কিছুই না, এটা সত্যি যে অনেককে মেরে রক্তাক্ত করেছে, হসপিটালে পাঠিয়েছে, টর্চার করেছে, কিন্তু আল্লাহর রহমতে ওর হাতে কেউ কখনো মরেনি। হয়তোবা আল্লাহ ওর উপর সদয় আছেন। আমি তো শুধু ভাবি, আমার বোনের ছেলেকে 2 কোপ দিল, তাও ওর আবার ফিরে আসলো। যা হয় ভালোর জন্যই হয়। ওর কিছু হলে আমি কখনোই আরহামকে মাফ করতে পারতাম না। নুবা এক হাত মাথায় দিয়ে বলল, তওবা তওবা। টর্চার কি? হ্যাঁ,
যেমন কালকে হাত পা বেঁধে তোকে পানিতে চুবিয়েছিল এমন। নুবা হতভম্ব হয়ে গেল। এমন মা সে বাপ কালেও দেখেনি। কি সুন্দর! আবার বলছে। নুবা আঙুল নাড়িয়ে বলল, তার মানে তুমিও তোমার ছেলের সাথে যুক্ত সব জেনে শুনে? হায় রে কপাল! আল্লাহ, যদি আমার গলা কেটে দিত! তুমি তুমি কি করতে তখন? ছেলের সাথে আমার লাশ গুম করতে? আমিনা বেগম যেতে যেতে বলল, অবশ্য আমার ছেলেকে ফাঁসাবো নাকি? ও আমার কলিজা। আমিনা বেগম চলে গেল। নুবা দুই হাতে নিজের গলায় চেপে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই চাচি আর চাচির ছেলের দুজন থেকেই দূরে থাকতে হবে, কেউ ভালো না। আমিনা বেগম যেতে যেতে আবারও ফিরে আসলো। নুবাকে শান্ত কণ্ঠে বলল, তোকে যা বলেছি তো এই পর্যন্তই যাতে থাকে। আর ভুলেও আরহামের সামনে বলার চেষ্টা করিস না, তখন আমিও কিছু করতে পারবো না। তখন আমার একটাই কাজ হবে, ছেলের সাথে লাশ গুম করা। বলে আমিনা বেগম চলে গেল। নুবার মাথায় হাত। তার লাশ, সে মরে যাবে। না না, সে এত তাড়াতাড়ি মরতে চায় না। তখন দুপুর ঠিক 2টা। আজ কারো খাওয়া দাওয়া ঠিক নেই। রাতে গায়ে হলুদ, এগুলো নিয়ে ব্যস্ত সবাই। আমিনা বেগম গোসল করতে রুমে প্রবেশ করেই দেখলেন আরহাম তার রুম তন্ন তন্ন করে কিছু খুঁজছে। আমিনা বেগম যে খপ করে ছেলের হাত ধরলেন, মৃদু কণ্ঠে বললেন, কি খোঁজা হচ্ছে? আরহাম ঠোঁটে ঠোঁট চেপে বলল, ওগুলো কি কোথায় রেখেছ? মাথা যন্ত্রণায় ফেরে যাচ্ছে। আমিনা বেগম ছেলের কথা বুঝে গেল। ছেলের দিকে কাতর চোখে তাকিয়ে বললেন, তোর সব স্বভাব গ্রহণ করলেও এটা তো পারছি না বাপ। এই সব কবে থেকে শুরু হয়েছে? উফ, জেনে কি করবে মম? দাও। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। আমিনা বেগম ছেলের 2 গালে হাত রেখে বলল, আরহাম, এটা কেমন ব্যবহার? এসব চলবে না। আয়রার কথা ভাব, বাচ্চাটার কি হবে? আরহাম মায়ের 2 হাতে ধরে বলল, Trust me, I've been holding myself back for Ida for so long. But now I can't. Please, understand, Mom. I promise you. This is the last time. আমার এতটা খারাপ লাগছে। মিথ্যে বলছো, এটা লাস্ট টাইম না। তুমি আবারও এসব করবে। আরহাম মায়ের কথায় একটু হেসে বলল, একটু একটু প্লিজ। নো ওয়ে, মাথা ব্যথা করছে। রুমে যাও, আমি গোসল করে আসছি, মাথা টিপে দিব। আর ব্যথা তো করবে। চুলের কি অবস্থা, মাথায় তেল দাও। তুমি যাও, আমি আসছি। নো, আমার লাগবেই। পুড়িয়ে ফেলেছি, কিছুই নেই। চুপচাপ রুমে যাও, নিজের মেয়ের কথা ভাবো, যাও। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল, অতঃপর ধীর স্বরে বলল, তাড়াতাড়ি আসো। রিহান কিছু সময়ের জন্য থমকে গেল। তার চোখ দুটো স্থির হয়ে রইল। তবে আরহাম পাত্তা দিল না। করিডোর পার করে চলে যেতে লাগলো। অনেক বছর পর আরহামকে দেখে রিহান এগিয়ে গেল। সব ভুলে কৌশল বিনিময় করে বলল, কেমন আছিস? 2 দিন হলো এসেছি, কোথায় ছিলি? দেখলাম না যে। আরহাম এক পলক রিহানের দিকে তাকিয়ে বলল, দুটো কোপ খেয়েছিলে, মনে আছে রিহান? রিহান হেসে ফেলল। ঠোঁট বাঁকিয়ে বলল, ভুলে যাওয়ার মতো নাকি? তৃতীয়বার কোপ খেতে না চাইলে সামনে থেকে সর। তোকে দেখলে আমার শরীর এখনো জ্বলে ওঠে। বলেই আরহাম রিহানকে পাশ কাটিয়ে চলে গেল। রিহান ডান হাত বাম বুকে রেখে বিড়বিড় করে বলল, 3 নম্বর কোপ তো খাবো রে ভাই, সেই দিন খুবই কাছে। তোর বোনটাও ঠিক তোর মতো পাষাণ হয়েছে, একটিবার দেখা দিল না। আমিনা বেগম ভেজা চুল খোপা পাখির হাত তেল নিয়ে ছুটলেন। এমন সময় আরফ পিছন থেকে ডেকে বলল, মা, কোথায় যাচ্ছ? আমার বন্ধুরা এসেছে, ওদের সামনে সামান্য চা কফি দেওয়ার মানুষ পাচ্ছি না। বাড়িতে এত মানুষ, কাউকে বললেই তো হয়। ফুপি, খালা, চাচি সবাই কাজ করছে, আর দাদি এখনো আসেনি। না, তোর দাদি আসবে, দেরি হবে। দাদির খোঁজ নিলি, নানি যে আসেনি সে খবর নিলি না? আরফ দাঁত দিয়ে জিভ কেটে বলল, না মানে আমি তো জানি দাদি আর নানি একসাথে আসবে। নিতে যে তোর বোনকে, না হলে তোর বড় খালাকে বল যাতে তোর বন্ধুদের সামনে একটু নাস্তা পানি রাখে। বলেই আমিনা বেগম ব্যস্ত পায়ে আরহামের রুমের দিকে গেল। আরফের রাগ হলো। আরহাম আসার পর থেকে তাকে পাত্তাই দিচ্ছে না। আরফ আশেপাশে মানুষ খুঁজে দেখলো মেহেরিমা বসে আছে। আরফ মেহেরিমার কাছে যেয়ে বলল, হ্যাঁ মেহু, আমার বন্ধুরা এসেছে বুঝলি,
একটু ফলমূল কেটে দে না। মেহেরিমা উঠে গিয়ে বলল, পারবো না। জানতাম পারবি না, অলস কোথাকার। আরশি কোথায় বলে যা। জানি না। আরফ নুবার রুমে ঢুকলো, যেও দেখলো আয়ারকে নিয়ে কি সুন্দর শুয়ে আছে। বা আরফ বিরক্তি নিয়ে বলল, শুয়ে না থেকে ওঠ, কাম কাজ করবি তো নাকি? আমার বিয়ে বলে কথা। নুবা চোখ বন্ধ করেই বলল, রুম থেকে বের হও। তোর কথায় আসছিলাম তো কিছু একটা করতে, তবে ভাইয়ের চামচাটা তোর সাথে কি করছে? নুবা বালিশ ছুঁড়ে মেরে বলল, আপনাকে দেখলো শরীর জ্বলে ওঠে। এখান থেকে বের হন। আমার কিছু বন্ধু এসেছে, এক্স হিসাবে না হলেও বাসার মেয়ের হিসাবে হলেও একটু নাস্তা পানি দিয়ে আয়। আমার বিয়ে বলে কথা। তোর বন্ধুদের কি গু পানি খাওয়াবি যে খাওয়া, আমাকে কেন বলছিস? আমি পারলে ওর ভিতরে বিষ ঢেলে দেব, বুঝলি? চরিত্রহীন লম্পট। আরফের দাঁতে দাঁত চেপে আসলো। রাগী কণ্ঠে কিছু বলতেই যাবে তার আগেই হাজেরা বেগম পিছন থেকে বলে উঠল, তুমি এখানে যে বাবা? আরফ নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, আন্টি আমার কিছু বন্ধু এসেছে, বলছিলাম ওদের একটু নাস্তা পানি দিলে ভালো হয়। আচ্ছা যাও, আমি আসছি। আরাফ রুম থেকে বের হয়ে গেলেও রাগে তার শরীর জ্বলতে লাগলো। তুতুকারি করলো, কত বড় সাহস! এর হিসাব সুদে আসলে নেবে। আমিনা বেগম ছেলের মাথায় তেল দিয়ে চুল টেনে দিতে দিতে বলল, এই সর, আর খাবি না। আমি যেন না দেখি। নিজের মেয়েকে ভালো রাখতে চাইলে এইসব থেকে দূরে থাকবি। আরহাম চুপ রইল। মায়ের কোলে মাথা দিয়ে বলল, এই জায়গাটা টেনে দাও, অনেক পেন হচ্ছে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আয়রার মা কোথায়? আরহাম, আরহাম বিরক্তি নিয়ে বলল, ছেড়ে চলে গেছে, বললাম তো। অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ বেঁচে আছে? হ্যাঁ। আমিনা বেগম ভুরু কুঁচকে বলল, মিথ্যে বলছিস? তো জানো তো মিথ্যা আমার কাছে কতটা জঘন্য লাগে। তোর হাত থেকে ছিট করে কি করে বেঁচে গেল? আরহাম আলসামি ভঙ্গিতে বলল, হাতের কাছে পাইনি, আর মেয়েকে নিয়ে খোঁজার সময় ছিল না, না হলে ও ঠিক কলেজে বরাবর ছুরি ঠকতাম। গান ব্যবহার করেছি। হ্যাঁ, কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো কেন? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর কখনো নোবার কোনো ক্ষতি করিস না, মেয়েটা অনেক ভালো। আমার চোখে পড়লে ছাড় পাবে না। আমিনা বেগম বিরক্তি নিয়ে বললেন, আরহাম, কবে ভালো হবি? তুই চাইলে সব ঠিক হয়ে যাবে, চেষ্টা তো কর। আরহাম মায়ের এক হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি অনেকবার চেষ্টা করেছি মা, হয় না। মনে হয় আমার মস্তিষ্ক ফেটে যায়, শরীরের রগগুলো কেউ টেনে টেনে ছিঁড়ছে। ট্রাস্ট মি মম, প্রচণ্ড খারাপ লাগে। আমি এগুলো ভিতরে বেঁধে রাখতে চাইলে আমি নিজেও মরে যাব। তাই বলে তুই অন্যদের মারবি, টর্চার করবি? হ্যাঁ হ্যাঁ, অন্যায় করলে শাস্তি তো পাবেই। আরহাম, সামান্য কথায় কেউ এভাবে আচরণ করে না, এমন করিস না বাবা। আমি পারবো না, মা বলেও লাভ নেই। নিজেকে শান্ত করতে চাইলে বডি এমনি এমনি এগিয়ে যায়, নিজের মতো চলতে থাকে। আমি চাইলেও কন্ট্রোল করতে পারি না। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সবার থেকে দূরে থাকবি, কারোর সাথে মেশার দরকার নেই, কারোর কোনো ক্ষতি করারও দরকার নেই, বুঝলি? সকালে কারেন্ট ছিল না, তাই দিতে দেরি হয়ে গেল। নুবার হাত পা রীতিমতো কাঁপছে। নুবা শুকনো ঢোক গিলল, পরপরই পিছনে যাওয়ার জন্য আস্তে করে পা বাড়িয়ে দিল। আরহাম হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, ভিতরে আসো, ওকে রেখে যাও। এদিকে আয়ারকে যেই দুই হাত দিয়ে ধরে আছে, সেই দুই হাতও কাঁপছে। কেমন করে কাঁপছে! তবে নুবা আরহামের অবাধ্য হওয়ার চেষ্টা করল না। কাঁপা কাঁপা পায়ে রুমে ঢুকে আয়ারকে শুইয়ে দিল। আরহাম সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এদিকে আসো। নুবা লাফ দিয়ে 2 কদম পিছিয়ে যেয়ে বলল, কেন? আসতে বলেছে তোকে। নুবা 2 লাফে সামনে এগিয়ে গেল। আরহাম ক্ষতবিক্ষত লোকটাকে দেখিয়ে বলল, হাত দুটো ধর। নুবার হাত কেঁপে উঠল, বিড়বিড় করে বলল, আমি ধরবি নাকি? নুবা খপ করে লোকটার 2 হাত ধরল। আরহাম 2 পা ধরে উঁচু করে বলল, ওচা কর। খাসা নাকি? শরীরে শক্তি নেই? নুবার মাথা ঘুরে উঠল। সে কেন এসেছিল এখানে? আয়রাকে দিতে এসেছিল। রুমে ঢোকার কোনো নিয়ত ছিল না।
সকাল থেকে আয়রা নুবার কাছেই ছিল, তাই আমিনা বেগম বলছিল আয়ারকে রেখে একটু আধটু কাজ করতে। তবে নুবা তো এই রুমে আসবেই না। আমিনা বেগম সাহস দিয়ে বলল, আরহাম ঘুমাচ্ছে, পাশে রেখে আয়, টেরও পাবে না।